আজকে আলোচনা করব বিগত ডব্লিউবিসিএস পরীক্ষায় ইন্ডিয়ান এগ্রিকালচার থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সাম্প্রতিক পরিসংখ্যান নিয়ে এগ্রিকালচারের উপর বিভিন্ন তথ্যাবলী প্রদান করব। প্রথম যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হুইচ ইজ দি লার্জেস্ট প্রডিউসার অফ টি? অ্যান্সার আসাম। অ্যান্ড ইন্ডিয়া ইজ দি লার্জেস্ট এক্সপোর্টার ক্যাশিউ নাট। এখানে উল্লেখ্য যে এপিইডি এর পরিসংখ্যান অনুযায়ী 2020 এবং 21 সালে সর্বোচ্চ যে কৃষিজ দ্রব্য রপ্তানি হয়েছে সেটি হলো নন বাসমতি রাইস এবং দ্বিতীয় স্থানে রয়েছে বাসমতি রাইস এবং তৃতীয় স্থানে রয়েছে বাফেলো মিট। তবে এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে সেই অপশনগুলোর মধ্যে কেবলমাত্র ক্যাশিউ নাটটি সব থেকে বেশি পরিমাণে ভারতবর্ষ থেকে এক্সপোর্ট হয়েছে। নেক্সট প্রশ্ন, হুইচ ইজ দি লার্জেস্ট প্রডিউসার অফ সুগার কেন ইন ইন্ডিয়া? অর্থাৎ ভারতবর্ষে সব থেকে বেশি আখ চাষ কোন রাজ্যে হয়? এটি উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন, মুজফ্ফরনগর ইন উত্তরপ্রদেশ ইজ ফেমাস ফর প্রোডাকশন অফ হুইচ দি প্রোডাক্ট? অ্যান্সার সুগার কেন। এই মুজফ্ফরনগরকে বলা হয় সুগার বোল অফ ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ নট লিডিং প্রডিউসার অফ ড্যাশ স্পাইসেস। এখানে অ্যান্সার হবে চিলি। এই চিলি উৎপাদনে প্রথম স্থান অন্ধ্রপ্রদেশ এবং কার্ডামম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে সিকিম। তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে যে কার্ডামম লার্জ যেটি সেটিতে সিকিম প্রথম, কিন্তু স্মল যেটি সেটিতে কেরল প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া পেপার উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কর্ণাটক। Next question, saline soil is found. Answer, estuary of Narmada. Next question, black soil is mostly found in dash state of India. Answer, Maharashtra and Gujarat. Next question, full form of abbreviation NLM. NLM এর অর্থ হচ্ছে নর্দার্ন লিমিট অফ মনসুন। এই ইহা সাধারণত ল্যাটিটিউড যেটি সেটি হচ্ছে 26 ডিগ্রি নর্থ এবং লঙ্গিটিউড যেটি সেটি হচ্ছে 70 ডিগ্রি ইস্ট। এর মধ্যে যে লিমিট সেটিকে নর্দার্ন লিমিট অফ মনসুন বলা হয়ে থাকে। ড্যাশ ইজ দি লার্জেস্ট প্রডিউসার অফ মিল্ক ইন ইন্ডিয়া? অ্যান্সার উত্তর প্রদেশ। অ্যান্ড ব্লু রেভলিউশন ইজ এইমড অ্যাট ইনক্রিজিং দি প্রোডাকশন অফ শ্রিম্প বলতে এখানে চিংড়িকে বোঝানো হয়ে থাকে। এক্ষেত্রে ক্যাপিটাল অফ শ্রিম্প বলা হয়ে থাকে নেল্লোর যে ডিস্ট্রিক্ট বা জেলা রয়েছে অন্ধ্রপ্রদেশের, সেই নেল্লোর জেলাকে ক্যাপিটাল অফ শ্রিম্প অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, ওয়াটারমেলন গ্রোজ দি বেস্ট ইন স্যান্ডি সয়েল। নেক্সট, প্রুনিং ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ কাল্টিভেশন অফ টি। অর্থাৎ এক্ষেত্রে গাছের যে অংশ কেটে সেখান থেকে নতুন করে পাতা সৃষ্টি করার যে পদ্ধতি বা উদ্ভিদের কোনো অংশকে ছেদন করে সেখান থেকে নতুন শাখা সৃষ্টির যে পদ্ধতি সেটিকে প্রুনিং বলা হয়ে থাকে, বা বলা যেতে পারে রিমুভিং। এই প্রুনিং শব্দের অর্থ হচ্ছে রিমুভিং প্ল্যান্টস পার্ট, একে বলা হয় প্রুনিং। নেক্সট, ভ্যারাইটি অফ কফি লার্জলি গ্রোন ইন ইন্ডিয়া। ভারতবর্ষে প্রধানত দুরকম ভ্যারাইটির কফি চাষ হয়ে থাকে, একটি হচ্ছে অ্যারাবিকা আর একটি হচ্ছে রোবাস্টা। ভারতবর্ষে সব থেকে বেশি অ্যারাবিকা প্রজাতির যে কফি সেটি চাষ হয় এবং এটি সাধারণত উচ্চমানের হয়ে থাকে। ইহা চাষ হয় সাধারণত তামিলনাড়ু, কর্ণাটক
কর্ণাটক, কেরল প্রভৃতি রাজ্যে। Next question: under which plan did government introduce the agricultural strategy which gave rise to green revolution? Answer: third যে 5-year plan সেই সময় এটি হয়েছিল। Next, the production of onion is the highest in Maharashtra. Blue revolution related to fish production and largest irrigated area in India is occupied by wheat. Which of the following are not grown in Kharif season? Answer: barley mustard. Operation flood is associated with milk production. এই 1970-এর দশকে বা 1970 সালে প্রথম এই দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে কোঅপারেটিভ পদ্ধতিতে দুগ্ধ উৎপাদন শুরু হয় এবং যেটি হয়েছিল গুজরাটের আনন্দ নগরীতে, এবং এটি শুরু করেছিলেন ভার্গিস কুরিয়েন। সেই জন্য তাকে বলা হয় ফাদার অফ হোয়াইট রেভলিউশনের পিতা হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে ভারতবর্ষে। হুইচ স্টেট ইন ইন্ডিয়া লিডস টু ফিশ কনজাম্পশন? অ্যান্সার: কেরল, যেখানে পার ক্যাপিটা 2 কেজি করে প্রত্যেক মাসে সেটি কনজাম্পশন হয়ে থাকে। টোবাকো কাল্টিভেটেড ইন ইন্ডিয়া ইজ মোস্টলি ইউজ টু মেক সিগারেট, প্রায় 40% এই টোবাকো সিগারেট উৎপাদনে ব্যবহার হয়ে থাকে। Tank irrigation is more prevalent in peninsular India, and which region is called the Granary of South India? Answer: থাঞ্জাভুর। এখানে থাঞ্জাভুরে বছরে 2বার বৃষ্টিপাত হয় বলে এই থাঞ্জাভুরে শস্য উৎপাদন শীতকালে এবং গ্রীষ্মকালে 2 সময়ে বৃষ্টিপাতের প্রাধান্য থাকে বলে এখানে শস্য উৎপাদন বেশি হয়ে থাকে, সেই জন্য একে গ্রানারি অফ সাউথ ইন্ডিয়া বলা হয়ে থাকে। Next, traditionally most important cotton growing region in India is Deccan Trap, এবং সেখানে অবস্থিত যে প্রথম রাজ্য মহারাষ্ট্র, যেটি প্রথম স্থান অধিকার করেছে কটন উৎপাদনে। Next, the highest rate of yield of sugarcane is found in the state of Tamil Nadu, and the 3 indigenous silkworm in India are Tashore, Eri and Muga, and the most important rice producing district of Andhra Pradesh is East Godavari. And which one of the following crop requires penning for better yields? Tea. Next question: sugar soil is much suitable for one of the following: cotton. And which one of the following is not correctly matched? Answer: green revolution, যেটি রাইস প্রোডাকশন বলা হয়েছে, অ্যাকচুয়ালি গ্রিন রিভলিউশন হয়েছিল হুইট প্রোডাকশনের সঙ্গে সম্পর্কিত। এবং the highest yield of rice per hectare in India is in Punjab. And what is jhum? This is a type of cultivation. Which one of the following set of conditions is necessary for good cultivation of wheat? Answer: moderate temperature and moderate rainfall. Which state in India has the largest proportion of its net irrigated area under oil irrigation? That is Gujarat, 55%. And state is called Sugar Bowl of India. Answer: Uttar Pradesh. Sugarcane cultivation in India is an example of plantation agriculture, and jhum is a type of cultivation. And which one of the following area of India produces largest amount of cotton? That is western and southern India. And which of the following factors are responsible for rapid growth of sugar production in South India as compared to North India? Answer: higher per acre yield of sugarcane, and higher sucrose content of sugarcane, and longer crushing period. এই তিনটি হচ্ছে সঠিক অ্যান্সার। গোল্ডেন রেভলিউশন রেফার্স টু হর্টিকালচার। হুইচ অফ দি ফলোইং ক্রপস আর মোস্ট সুইটেবল ফর কাল্টিভেশন আন্ডার স্ক্যান্টি রেনফল? খুব কম বৃষ্টিপাতে যে সমস্ত শস্যগুলো চাষ হয়ে থাকে সেটি হচ্ছে গিয়ে একটি হোর্স গ্রাম এবং একটি হচ্ছে মাস্টার্ড। এই দুটি হচ্ছে সঠিক অ্যান্সার। অ্যামং দি ফলোইং হুইচ ওয়ান ইজ দি রিলেটেড টু ব্লু রেভলিউশন অফ ইন্ডিয়া? পিসিকালচার বা মাছ চাষ, একে নীল বিপ্লব বলা হয়ে থাকে। Which one is not impact of green revolution on large farmer? Little or no change in consumption. And whistleless agriculture system are based on qualitative and quantitative technique. এই হুইসলে এগ্রিকালচার সিস্টেম সম্বন্ধে বলার ক্ষেত্রে এগ্রিকালচার সিস্টেমের যে বিভাজন বা এগ্রিকালচার সিস্টেমকে যে কয়টি ভাগে বিভক্ত করা হয় সেটি হলো মোট 5টি ভাগে
এই সিস্টেমটি বিভক্ত। একটিকে বলা হয়ে থাকে এম্প্যারিক্যাল, 2 নাম্বার নরমাটিভ, 3 নাম্বার সিঙ্গেল এলিমেন্ট, 4 নাম্বার মাল্টি এলিমেন্ট, 5 নাম্বার কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ। এই 5 ভাগে এগ্রিকালচারাল যে রিজিয়নের বিভাজন এবং এগ্রিকালচারাল যে সিস্টেম, সেই সিস্টেমকে বিভক্ত করা হয়েছে বিভিন্ন সময়ে। এই এম্পেরিক্যাল সিস্টেমের উদ্ভাবক বলা যেতে পারে, বলা হয়ে থাকে সাধারণত ভূগোলবিদ বেকারকে, এবং নরমাটিভ যেটি সেটি ভন থুনেন, যেটি 1826 সালে এটি সৃষ্টি হয়েছিল। অপরদিকে সিঙ্গেল এলিমেন্টে যেটি, সেই সিঙ্গেল এলিমেন্ট সাধারণত কোন একটি নির্দিষ্ট শস্যকে কেন্দ্র করে এই সিস্টেমকে উল্লেখ করা হয়েছে বা সিস্টেমকে ডেভেলপ করা হয়েছিল। ইহা ভারতবর্ষের সাধারণত এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি সাধারণত রাইস এবং হুইট বেল্ট অঞ্চলগুলোকে, যেটি সাধারণত পাঞ্জাব অ্যান্ড ওয়েস্ট ইউপি যে রিজিয়নগুলো রয়েছে, সেই রিজিয়নে এই সিঙ্গেল এলিমেন্ট পদ্ধতিতে এগ্রিকালচারাল সিস্টেমকে বিভক্ত করা হয়েছে। মাল্টি এলিমেন্ট, এখানে শুধুমাত্র সিঙ্গেল কোনো এলিমেন্টকে উদ্দেশ্য করে সিস্টেমকে ডিভাইড করা হয়নি। এক্ষেত্রে এগ্রিকালচারের সঙ্গে সঙ্গে অর্থাৎ ক্রপের সঙ্গে সঙ্গে সেখানে লাইভ স্টককেও গুরুত্ব দেওয়া হয়েছে। এর অপরদিকে কোয়ান্টিটেটিভ যে সিস্টেম, সেই সিস্টেমে 3 ধরনের বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে, একটি ফিজিক্যাল, একটি সোশ্যাল ও একটি ইকোনমিক। এই 3 ধরনের বিষয়কে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এই সিস্টেমকে ডেভেলপ করার জন্য, এবং এই সিস্টেমটি ডেভেলপ করেছিলেন ভূগোলবিদ হুইলসে। Next question: for which spice is Kashmir is famous? Answer: saffron. In land use and crop intensity model, Van Thunen zone of crop farming, fallow and pasture is nearer to the city than sea-field system, and food security involves adequate physical ability of food, reliable and nutritionally adequate supply of food, and timely supply of food. এই তিনটি সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন: Dash are the second major source of irrigation in India, canal and এবং which one of the following is earmarked related to agricultural products, and consumption of chemical fertilizer is the highest in Punjab. এবার আলোচনা করব সামগ্রিক যে কৃষি ব্যবস্থা ভারতবর্ষে ডেভেলপ করেছে সেই কৃষি ব্যবস্থা নিয়ে, যেখানে কতগুলো সাব হেড এখানে আলোচনা করব। প্রথমে যেখানে কৃষি আইন ভারতবর্ষে কি রয়েছে, কৃষি ভূমি সংক্রান্ত বিষয়ে ভারতবর্ষে কি কি আইন এবং কি কি মেজারমেন্ট বা গাইডলাইন প্রদান করা হয়েছে, কৃষি সংক্রান্ত জলবায়ু অঞ্চল কি কি রয়েছে, সেচ ব্যবস্থা কি ডেভেলপ করা হয়েছে, এছাড়া সবুজ বিপ্লব কি এবং বিভিন্ন সরকারি কৃষি প্রকল্প এবং উৎপাদন এবং বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। সাম্প্রতিককালে যে কৃষি আইনটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেটি হলো ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন অ্যাক্ট, যেটি 2020 সালে পাশ করা হয়েছে, এবং ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অফ প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিস অ্যাক্ট 2020 সালে হয়েছে, এবং এসেনশিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020 সালে হয়েছে। মূল যে বিবাদ সৃষ্টি হয়েছে সেই বিবাদ হচ্ছে এই দুটি আইনকে নিয়ে। এই আইনের মধ্যে দিয়ে যে সুবিধাগুলো কৃষকরা পাবে সেই বিষয়ে এখানে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে বেসরকারি সংস্থা কৃষি পরিকাঠামো ও সাপ্লাই চেনের উন্নয়নে বিনিয়োগে আগ্রহী হবে, ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে ও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সুবিধা হবে। এছাড়া কৃষকেরা আগাম উৎপাদন মূল্যের বিনিময়ে কৃষি বাণিজ্য সংস্থা বা বৃহৎ খুচরা ব্যবসায়ীর সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবে। এছাড়া এপিএমসি এর বাইরেও কৃষকরা তাদের দ্রব্য বিক্রয় করতে পারবে, এবং এই সম্পূর্ণ ব্যবস্থাটি হবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে। এতে ওয়ান ইন্ডিয়া অ্যান্ড ওয়ান এগ্রিকালচারাল মার্কেট স্থাপিত হবে। এছাড়া এখানে মিডলম্যানদের দ্বারা প্রতারিত হওয়ার আশঙ্কা কৃষকদের কম থাকবে। এগুলি এর সুবিধা রয়েছে। তবে এক্ষেত্রে
বিরোধিতা বা যে বিরোধ বা বিতর্ক তৈরি হয়েছে তার প্রধানত ক্ষেত্রে যেটি দেখা গেছে যে কিছু কিছু রাজ্যে, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত রাজ্যগুলিতে যে কৃষি সম্পর্কিত কিছু কর বা রাজস্ব রয়েছে, সেই রাজস্বর ক্ষেত্রে রাজস্ব আদায়ের ক্ষেত্রে তাদের ক্ষতির সম্মুখীন হতে হবে। বিশেষ করে মান্ডি কর যেটি, সেটি তারা প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হবে। এসেনশিয়াল কমোডিটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020 সাল, যেখানে বলা হয়েছে এই আইনের ফলে যেহেতু ফার্মের উৎপাদিত দ্রব্যের স্টকিং এর উপরে নিষেধাজ্ঞা পূর্বে ছিল এবং মূল্যের উপরে সরকারি নিয়ন্ত্রণ ছিল, তাই বেসরকারি কৃষি বিনিয়োগকারীদের এই ফসল ক্রয় করে তা স্টক করা এবং তা নিয়ে বাণিজ্য করার প্রতি কোনো আগ্রহ ছিল না, বা সেক্ষেত্রে হিমঘর বা প্রসেসিং শিল্পের প্রতি যে বিনিয়োগ, সেই বিনিয়োগ অনেক কম ছিল। কিন্তু সংশোধিত আইনে এই সমস্ত প্রতিবন্ধকতাকে তুলে নেওয়া হয়েছে যাতে বেসরকারি বিনিয়োগপতিদের মধ্যে উৎসাহ বৃদ্ধি হয়। এবার ভূমি সংস্কার আইন নিয়ে আলোচনা করব। ভূমি সংস্কার বিষয়টি ভারতীয় সংবিধান রাজ্য তালিকাভুক্ত করেছে এবং যা ভারতীয় সংবিধানে নবম তালিকাভুক্ত করায় সে সংক্রান্ত যে কোনো আইন আদালতের এখতিয়ারের বাইরে রাখা হয়েছে। শুধু তাই নয়, আর্টিকেল 39B এবং সি তে ইহা অন্তর্ভুক্ত হয়েছে। ভারতবর্ষ যেহেতু কৃষি প্রধান দেশ, তাই স্বাধীনতার পরবর্তীতে ভারত সরকার কৃষি ভূমি সংস্কারের বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনার জন্য কুমারাপ্পা কমিটি গঠন করেছিল 1949 সালে এবং এর সভাপতি ছিলেন জে.সি. কুমারাপ্পা, যাকে আবার গ্রিন গান্ধী বলা হয়ে থাকে। এই কমিটি যে সুপারিশ করেছিল সেটি হলো ভূমির উপভাড়া বা সাবলেট বন্ধ করতে হবে এবং 6 বছর পর ভাড়াটে কৃষককে পূর্ণ ভূমির অধিকার প্রদান করতে হবে এবং বাস্তবসম্মত ভাড়ার পরিমাণ ঠিক করতে হবে। ভাড়াটে কৃষককে আর্থিক সহায়তা প্রদান করতে হবে এবং কেন্দ্রীয় ভূমি কমিশন গঠন করতে হবে। এছাড়া মধ্যস্বত্বভোগীদের উচ্ছেদ করতে হবে। 1961 এবং 62 সালের মধ্যে ভারতের প্রায় সব রাজ্যেই ল্যান্ড সেলিং সংক্রান্ত আইন পাশ হয়ে গেছে এবং প্রথম যে রাজ্যে পাশ হয়েছিল সেটি হচ্ছে জম্মু কাশ্মীর। 1971 সালে কেন্দ্রীয় ভূমি সংস্কার কমিটি যে গাইডলাইন্স প্রদান করেছে তাতে বলা হয়েছে সর্বাধিক ওয়েটল্যান্ড 28 একর, সর্বাধিক ওয়েটল্যান্ড 28 একর এবং সেচহীন ভূমি 54 একর রাখা যাবে এবং 1972 সালে তা পরিবর্তন করে বেস্টল্যান্ড 10 একর এবং দ্বিতীয় শ্রেণীর ভূমি 18 থেকে 27 একর করা হয়েছে। বিভিন্ন রাজ্যে এই সংক্রান্ত আইন বিভিন্ন সময়ে করে থাকে, যেমন পশ্চিমবঙ্গে দি ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1955 সালে হয়েছে। এছাড়াও বিভিন্ন পরিকল্পনাকালে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো অষ্টম পরিকল্পনা, যেখানে লাঙ্গল যার জমিদার, দ্যাট মিনস ল্যান্ড টু টিলার্স, এই যে এই স্লোগানটিকে গোল হিসেবে স্থাপন করা হয়েছিল। এছাড়াও গ্রাম উন্নয়ন মন্ত্রক 1999 সালে সকল কৃষিভূমির যে রেকর্ড সেগুলোকে কম্পিউটারাইজড করার সিদ্ধান্ত নিয়েছে। এইসব বিভিন্ন বিষয় মাথায় রেখেই 2000 সালে ন্যাশনাল এগ্রিকালচারাল পলিসি ঘোষিত হয়েছে এবং পশ্চিমবঙ্গে যদিও বহু পূর্বেই অপারেশন বর্গা নামক যে সিদ্ধান্ত গ্রহণ হয়েছিল সেটি 1978 সালে, যার ফলে বর্গাদাররা ভূমির সত্তা বা ভূমির যে অধিকার সেই অধিকারটি পেয়ে থাকে এবং ভারতের প্রথম জমিদারি প্রথার অবসান সংক্রান্ত আইন হয়েছিল মাদ্রাজে 1948 সালে। এবার ভারতবর্ষের যে কৃষি ভূমির বর্তমান অবস্থা সে বিষয় নিয়ে আলোচনা করার ক্ষেত্রে প্রথমেই কৃষি ভূমির পরিমাণ বা ধরন কি সেটি নিয়ে আলোচনা করা দরকার। সেক্ষেত্রে 2015 এবং 16 সালের যেটি এখন পর্যন্ত সর্বশেষ কৃষি গণনা, সেটিতে ভারতবর্ষের যে অপারেশনাল হোল্ডিং যে ল্যান্ড রয়েছে তার পরিমাণ 146.45 মিলিয়ন হেক্টর, যেটি 2010-11 যে এগ্রিকালচারাল সেন্সাস তার তুলনায় 2015-16 সালের এগ্রিকালচারাল সেন্সাসে সেটি 5.86% বৃদ্ধি পেয়েছে। যে রাজ্যগুলিতে এই অপারেশন হোল্ডিং এর পরিমাণ বেশি সেটি হলো ইউপি, যেটি সব থেকে বেশি, তারপরে বিহার এবং তারপরে মহারাষ্ট্র। এবং এই অপারেশন হোল্ডিং এর ভারতবর্ষে গড় যে আয়তন সেটি হলো 1.08 হেক্টর। মার্জিনাল এবং স্মল হোল্ডিং 86.08% অফ টোটাল হোল্ডিং। অপারেটেড এরিয়া, কাল্টিভেটেড এবং আনকাল্টিভেটেড যে এরিয়া সেটির পরিমাণ ভারতবর্ষে 157.82 মিলিয়ন হেক্টর এবং যে রাজ্যে সব থেকে বেশি রয়েছে সেটি হচ্ছে রাজস্থান, তারপরে মহারাষ্ট্র, তারপরে ইউপি। এবং অ্যাভারেজ মার্জিনাল হোল্ডিং 0.38 হেক্টর। ক্রপ এরিয়া রয়েছে 47.3% এবং হাইয়েস্ট নাম্বার অফ পিপল টিলিং ল্যান্ড, অর্থাৎ সব থেকে বেশি লোক যেখানে ভূমি চাষ করে সেটি উত্তরপ্রদেশ প্রথম, দ্বিতীয় বিহার, তৃতীয় মহারাষ্ট্র।
2021 সালের যে এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স প্রকাশিত হয়েছে তাতে ভারতবর্ষের যে ক্রপিং ইন্টেন্সিটি সেটি 143.6% এবং নেট সোন এরিয়া 16-17 হিসাব অনুযায়ী 139.4 মিলিয়ন হেক্টর, যেটি 42.4%, এবং গ্রস ক্রপ এরিয়া 16-17 হিসাবে 200.2 মিলিয়ন হেক্টর এবং নেট ইরিগেটেড এরিয়া 68.6 মিলিয়ন হেক্টর। কনসোলিডেট ল্যান্ড হোল্ডিং সংক্রান্ত বিষয়ে প্রথম আইন হয়েছে মধ্যপ্রদেশে 1928 সালে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে কেবলমাত্র 3টি রাজ্যে এখন পর্যন্ত, সেটি পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের পশ্চিমাংশ। কৃষিভূমি, পশ্চিমবঙ্গের যে কৃষিভূমির পরিসংখ্যান সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের অপারেশনাল যে হোল্ডিং সেটি 5.5 মিলিয়ন হেক্টর এবং ডিস্ট্রিক্ট যেগুলি প্রথম স্থানাধিকার হয়েছে বা যেখানে বেশি রয়েছে অপারেশনাল হোল্ডিং সেটা পশ্চিম মেদিনীপুর, তারপর রয়েছে বর্ধমান, তারপর রয়েছে বাঁকুড়া। অপারেটেড ল্যান্ড হোল্ডিং অ্যাভারেজ বা গড় ল্যান্ড হোল্ডিং অপারেটেড কত রয়েছে? 0.77 হেক্টর। প্রথম রয়েছে দার্জিলিং জেলা, দ্বিতীয় জলপাইগুড়ি জেলা, তৃতীয় বীরভূম জেলা। গ্রস ক্রপ এরিয়া রয়েছে পশ্চিমবঙ্গে 9.97 মিলিয়ন হেক্টর এবং জেলার মধ্যে প্রথম হচ্ছে মুর্শিদাবাদ, দ্বিতীয় পশ্চিম মেদিনীপুর, তৃতীয় পূর্ব বর্ধমান। নেট সোন এরিয়া 5.24 মিলিয়ন হেক্টর, যেখানে প্রথম জেলা পশ্চিম মেদিনীপুর, দ্বিতীয় বর্ধমান, তৃতীয় মুর্শিদাবাদ। নেট ক্রপ এরিয়া 5.25 মিলিয়ন হেক্টর, জেলা প্রথম সবচেয়ে বেশি যে জেলায় রয়েছে সেটি পূর্ব বর্ধমান, তারপরে মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর। পশ্চিমবঙ্গে ক্রপিং ইন্টেন্সিটি 190 এবং সবচেয়ে বেশি রয়েছে হুগলি জেলাতে। কৃষি জলবায়ু নিয়ে এবার আলোচনা করব। ভারতের যে পরিকল্পনা কমিশন 1989 সালে মোট 15টি প্রধান কৃষি জলবায়ু অঞ্চল বিভক্ত করেছে বা উল্লেখ করেছে। জোন ওয়াইজ পশ্চিম হিমালয়, যেটি উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, যার মোট যে সোন এরিয়া সেটি 18.2 এবং এই অঞ্চলে উৎপাদনশীলতা কম ও জল অপ্রতুল, মিলিয়ন হেক্টর। পূর্ব হিমালয়, উত্তর পূর্ব অঞ্চলে রাজ্য ও সিকিম, যেটি 18.7 মিলিয়ন হেক্টর, জল এবং সম্পদ অপ্রতুল ফলে উৎপাদনশীলতা কম। নিম্ন গঙ্গা সমভূমি বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, যেটি 63.8, যেখানে জল ও ভূমি সম্পদ অনুকূল হলেও উৎপাদনশীলতা কম। মধ্য গঙ্গা সমভূমি উত্তরপ্রদেশ এবং বিহার 62.8, অর্থাৎ জল এবং ভূমি অনুকূল হলেও উৎপাদনশীলতা কম। উচ্চ গঙ্গা সমভূমি উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড 17.1 মিলিয়ন হেক্টর, জল এবং ভূমি অনুকূল হলে উৎপাদনশীলতা মাঝারি টাইপের। ট্রান্সগাঙ্গেয় সমভূমি অঞ্চল পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, যেটি 80.9, জল এবং ভূমি অনুকূল এবং উৎপাদনশীলতাও বেশি। পূর্বের মালভূমি ছোটনাগপুর অঞ্চল, যেটি 35.9, যে জল ভূমি বেশি কিন্তু উৎপাদনশীলতা খুবই কম। মধ্যের মালভূমি মধ্যপ্রদেশ ও রাজস্থান 45 মিলিয়ন হেক্টর, জল ভূমি বেশি হলে উৎপাদনশীলতা খুবই কম। পশ্চিম মালভূমি মহারাষ্ট্র, যেখানে মহারাষ্ট্র 59.7, জল ভূমি প্রতিকূল এবং উৎপাদনশীলতা কম। দক্ষিণ মালভূমি মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু 48.4 এবং জল ভূমি প্রতিকূল ও উৎপাদনশীলতা কম। পূর্ব উপকূল উড়িষ্যা, তামিলনাড়ু 43.3, জল সম্পদ বেশি কিন্তু ভূমি নিম্নমানের ফলে উৎপাদন মাঝারি মানের হয়ে থাকে। পশ্চিম উপকূল মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক 37.2 এবং জল সম্পদ বেশি হলেও ভূমির মান খারাপ হওয়ার কারণে উৎপাদন মাঝারি মানের হয়ে থাকে। গুজরাট 51.4 মিলিয়ন হেক্টর, অর্ধ শুষ্ক এবং ভূমি ও উৎপাদনশীলতা মাঝারি। পশ্চিমে শুষ্ক ভূমি রাজস্থান 47.7, শুষ্ক আবহাওয়া, মাটি অনুর্বর এবং উৎপাদনশীলতা এখানে কম। এইরকম মোট 15টি কৃষি জলবায়ু অঞ্চলে ভারতবর্ষের কৃষি যে ভূমি সেই ভূমিকে বিভাজন করেছে ভারতের পরিকল্পনা কমিশন 1989 সালে। রাইস ক্রপিং সিজন ইন ইন্ডিয়া। খারিফ শস্য সাধারণত স্থানীয় নাম আউশ, অর্থাৎ এই আউশ ধান চাষ হয় মে জুন মাসে এবং কাটা হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে। ধান চাষে যে পরিমাণ জমি ব্যবহার হয় 39.4 এবং উৎপাদনের শতাংশের পরিমাণ 43.93 এবং রবি শস্য যেটি সেটি আমন ধান চাষ হয় জুন এবং জুলাই মাসে এবং এটি কাটা হয় নভেম্বর ডিসেম্বর মাসে এবং 54.2% এক্ষেত্রে জমি ব্যবহার হয়ে থাকে মোট ধান চাষের জমির মধ্যে এবং উৎপাদন হয় 48.79 মোট ধান উৎপাদনে। গ্রীষ্মকালীন যে ধান সেটিকে বলা হয় বোরো এবং নভেম্বর ডিসেম্বর মাসে রোপণ করা হয়, মার্চ এপ্রিল মাসে কাটা হয়, যেটি 6.4% টোটাল
ধান চাষের যে জমি তার 6.4% এই বোরো ধান চাষ করা হয় এবং উৎপাদন হয় মোট ধানের 7.24%। ধান চাষ পদ্ধতি প্রধানত 4 প্রকার: একটি ব্রডকাস্টিং পদ্ধতি, একটি ড্রিলিং পদ্ধতি, একটি ট্রান্সপ্লান্টেশন, একটি জাপানিজ পদ্ধতি। ব্রডকাস্টিং পদ্ধতিতে ধান বীজ হাত দিয়ে ছড়ানো হয়, এতে উৎপাদন কম হয়। ইহা সাধারণত শুষ্ক অঞ্চলে চাষ হয়ে থাকে। ড্রিলিং পদ্ধতিতে সাধারণত দুইজন দ্বারা চাষ হয়ে থাকে। এটি উপদ্বীপীয় ভারতবর্ষে এই পদ্ধতিতে চাষ হয়। ট্রান্সপ্লান্টেশন প্রথমে নার্সারিতে চারা সৃষ্টি করা হয় এবং পরে অন্যত্র সেটি রোপণ করা হয়। বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ইহা চাষ হয়। এবং জাপানিজ যে পদ্ধতি সেটি উচ্চ ফলনশীল বীজ দ্বারা উচ্চ ফলনশীল বীজ দ্বারা চারা তৈরি করে সেটি অন্যত্র রোপণ করা হয় এবং প্রচুর সার এতে ব্যবহার করা হয়ে থাকে। ভারতবর্ষের সেচ ব্যবস্থা প্রধানত সোর্স অনুযায়ী ভারতবর্ষের সেচ 4 রকম: ক্যানেল, ট্যাঙ্ক, টিউবওয়েল, টিউব অ্যান্ড আদার ওয়েলস। এই ক্যানেলের মাধ্যমে যে সবথেকে বেশি যে রাজ্যে সেচ হয়ে থাকে সেটি হচ্ছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় রাজস্থান, তৃতীয় মধ্যপ্রদেশ। ক্যানেলে 23.9% বর্তমানে পরিসংখ্যান অনুযায়ী হয়ে থাকে। ট্যাঙ্ক যেটি সবথেকে বেশি অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশ 2.7%। টিউবওয়েলের মাধ্যমে চাষ হয়ে থাকে 45.71%, প্রথম উত্তরপ্রদেশ, দ্বিতীয় রাজস্থান, তৃতীয় মধ্যপ্রদেশ। আদার ওয়েলসের মধ্যে আদার ওয়েল এবং টিউবওয়েলে প্রথম রাজ্য উত্তরপ্রদেশ এবং দ্বিতীয় রাজস্থান, তৃতীয় মধ্যপ্রদেশ। শুধুমাত্র আদার ওয়েলসের দ্বারা চাষ হয়ে থাকে ভারতবর্ষে মোট 16.61%। মাইক্রো ইরিগেশন বহুল পরিমাণে প্রচলিত হয়েছে ভারতবর্ষে। তার মধ্যে উল্লেখযোগ্য ড্রিপ ইরিগেশন এবং স্প্রিংকলার ইরিগেশন। ড্রিপ ইরিগেশন ইহা আধুনিক সেচ পদ্ধতি যা ইসরায়েলে প্রথম শুরু হয় এবং শুষ্ক অঞ্চলে ফোঁটার আকারে জল প্রদান করা হয়ে থাকে। ভারতে ইহা প্রথম পরিচয় মেলে অরুণাচল প্রদেশে। স্প্রিংকলার ইরিগেশনের ক্ষেত্রে পাইপের মাধ্যমে নির্দিষ্ট জমিতে বৃষ্টির আকারে জল প্রদান করা হয়ে থাকে। এতে ভূমির ঢাল বেশি প্রয়োজন হয়ে থাকে। যে রাজ্যে ইহা সবচেয়ে বেশি হয় সেটি হলো গুজরাট, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ। এছাড়াও রয়েছে ফারাও সেচ ব্যবস্থা। এতে শস্য ক্ষেতে একাধিক নালা করে জল সেচ করা হয়। বেসিন সেচ রয়েছে আরেক ধরনের সেচ পদ্ধতি, যাতে জমিতে চৌকোনো বেসিন তৈরি করা হয় এবং তৈরি করে সেখানে জল জমা করে সেখান থেকে জমিতে সেচ করা হয়ে থাকে। সবুজ বিপ্লব ভারতবর্ষে দুটি ধাপে হয়েছে। প্রথম সবুজ বিপ্লব সেটি প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা প্রসঙ্গে বলতে হয় যে 1950-এর দশকে নরমান বরলগ মেক্সিকোতে হুইট ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রধান থাকাকালীন সময়ে 1951 সালে লোকাল ভ্যারাইটির সঙ্গে জাপানি ভ্যারাইটি নোরিন 10 এর ক্রস ঘটিয়ে উচ্চ ফলনশীল বীজ উৎপাদন করেন, যা 1961 সালে মেক্সিকোতে ব্যাপক গম উৎপাদন হয়ে থাকে। 1963 সালে এই নরমান বরলগের সহায়তায় ভারতে ডক্টর স্বামীনাথন ওই উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করেন এবং তার প্রথম পরীক্ষা করেন 64-65 সালে এবং ভারতে হাই ইল্ড ভ্যারাইটি প্রোগ্রাম চালু হয় 1966 সালে। প্রথম যে রাজ্যে ব্যাপক উৎপাদন হয় সেটি হলো পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের পশ্চিমাংশ। ধানের ক্ষেত্রে যে রাজ্যে ফলন প্রথম বৃদ্ধি পায় সেটি হলো অন্ধ্রপ্রদেশ এবং দ্বিতীয় তামিলনাড়ু। এবং গমের উচ্চ ফলনশীল বীজ লারমা-রোজো, সোনারো 64, কল্যাণ এবং PV-18। সবুজ বিপ্লব সীমাবদ্ধ ছিল গম, ধান, ভুট্টা, বাজরা প্রভৃতির মধ্যে, তবে তার প্রভাব পড়েনি ক্যাশ ক্রপের ক্ষেত্রে। সবুজ বিপ্লবে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে দু ধরনের, সেটি হচ্ছে বায়োলজিক্যাল ও মেকানিক্যাল। বায়োলজিক্যালের ক্ষেত্রে উচ্চ ফলনশীল বীজ এবং সার, মেকানিক্যালের ক্ষেত্রে নতুন প্রযুক্তিগত যন্ত্রের ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে পাওয়ার টিলার থেকে শুরু করে ট্রাক্টর, বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তিগত যন্ত্র ব্যবহার করে ফলনের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। 60-এর দশকের পরে সেচ এবং জলের বৈজ্ঞানিক ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে এবং ক্যানেল এবং ট্যাঙ্ক সেচ এলাকায় স্প্রিংকলার ইরিগেশনের ব্যবহার ব্যাপক পরিমাণে বাড়ানো হয়েছে। ওয়েল দ্বারা সেচ এলাকাতে ড্রিপ ইরিগেশনের ব্যবহার প্রচুর পরিমাণে বৃদ্ধি করা হয়েছে এবং ভারত সরকার টেকনোলজি মিশন অন ওয়েল সিড ঘোষণা করেছে এবং 1994 সালে নিউ রাস্ট রেজিস্ট্যান্ট ভ্যারাইটি UP 2338 এবং 1995 সালে PBW 343 এর ব্যবহার শুরু হয়েছে। দ্বিতীয় সবুজ বিপ্লবের ঘোষণা 2004 সালে ভারত সরকার MS স্বামীনাথনের সভাপতিত্বে ন্যাশনাল কমিশন অন ফার্মার্স গঠন করে। এই কমিটি 5টি সুপারিশ প্রদান করেছে, যেটি জৈবিক, মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্টের ব্যবহার বৃদ্ধি করতে হবে, গ্রাম কেন্দ্রিক পানি পঞ্চায়েত গঠন করতে হবে এবং মাটি সংরক্ষণ করতে হবে, কৃষি ঋণ সংস্কার করতে হবে এবং বৈজ্ঞানিক নো হাউ এর সঙ্গে ফিল্ড লেভেলের
ডু হাউ এর মধ্যে সেতু বন্ধন করতে হবে এবং গ্রামীণ উৎপাদনের সঙ্গে শহরে উপভোক্তাদের সংযোগ স্থাপন করতে হবে। এই পাঁচটি যে সুপারিশ, সেই পাঁচটি সুপারিশের সঙ্গে 2006 সালে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে প্রধানমন্ত্রী আরো দুটি বিষয়কে সংযুক্ত করেছে। এক হচ্ছে উন্নত বীজের জন্য বায়োপ্রযুক্তি ব্যবহার করতে হবে এবং প্রাণী সম্পদের ক্ষেত্রে বিজ্ঞানের ব্যবহার করতে হবে। এই মোট 7টি সুপারিশকে কার্যকর বর্তমানে করার প্রচেষ্টা হচ্ছে, যেটি দ্বিতীয় সবুজ বিপ্লবের কথা বলা হয়ে থাকে। এবং এই দ্বিতীয় সবুজ বিপ্লবের সফলতার জন্যই ন্যাশনাল এগ্রিকালচার ইনোভেশন প্রজেক্ট 2006 সাল এটি ঘোষণা করা হয়েছে। টাইপ অফ এগ্রিকালচার। প্রধানত 3 ধরনের কৃষি ব্যবস্থা রয়েছে, একটি এক্সটেন্সিভ, একটি ইন্টেন্সিভ আর একটি সাবসিস্টেন্স। এক্সটেন্সিভ এর ক্ষেত্রে এতে জমির পরিমাণ সাধারণত বৃহৎ আকারে হতে হবে এবং বাণিজ্যিক উৎপাদন জন্য ইহা সহায়ক। ইন্টেন্সিভ এতে জমির পরিমাণ কম এবং কম শ্রমে বেশি উৎপাদন করা হয়ে থাকে এবং সাবসিস্টেন্স এতে মোট উৎপাদনের বেশিরভাগই ভোগ ব্যয় ব্যবহার হয়। এতে প্রচুর শ্রম ব্যবহার হয় কিন্তু উৎপাদন খুবই কম হয়। টাইপ অফ ফার্মিং: ঝুম কাল্টিভেশন, সেটেল কাল্টিভেশন, ক্যাপিটালিস্ট কাল্টিভেশন, মিক্সড ফার্মিং এবং অর্গানিক। ঝুম কাল্টিভেশন একাধিক রিজিয়ন ভিত্তিতে তাদের নামের মধ্যে বিভেদ রয়েছে, প্রকারভেদ রয়েছে। যেমন অলডা, নাগাল্যান্ডে একে অলডা বলা হয়ে থাকে ঝুম কাল্টিভেশনকে, উড়িষ্যা থেকে দহি বলা হয়ে থাকে, দক্ষিণ ভারতে পুডু এবং উড়িষ্যাতে পুডু, বেউরা বলা হয় উড়িষ্যাতে, গুহাদ বলা হয় মণিপুরে, কোমান বলা হয় উড়িষ্যাতে, পেন্ডা বলা হয় বাস্তার জেলা, বেওয়ার মধ্যপ্রদেশ এবং ঝুম শব্দ ব্যবহার করা হয় আসাম এবং নাগাল্যান্ডে। সেটেল কাল্টিভেশন সাধারণত এটি মালভূমি এবং উচ্চভূমিতে এই ধরনের কৃষি ব্যবস্থা দেখা যায়, যেখানে আখ, তৈলবীজ, কার্পাস চাষ হয়ে থাকে। ক্যাপিটালিস্ট যেটি, এতে বৃহৎ ভূমির প্রয়োজন, যেখানে প্ল্যান্টেশন শস্য হয়। আর মিক্সড ফার্মিং, এতে শস্য চাষের সঙ্গে সঙ্গে পশুপালন একসঙ্গে করা হয়ে থাকে। অর্গানিক ফার্মিং, এই চাষ পদ্ধতিতে সবই জৈব বিষয় ব্যবহার করা থাকে, জৈব সার, জৈব কীটনাশক, সবুজ সার প্রভৃতি। কৃষি ঋণ। ভারতবর্ষে কৃষি ঋণের ক্ষেত্রে যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছে তার মধ্যে নাবার্ড, যেটি অ্যাপেক্স বডি বলা হয়ে থাকে এগ্রিকালচার ঋণের ক্ষেত্রে, 1982 সালে পার্লামেন্টের আইনের দ্বারা এটি গ্রামীণ এবং কৃষি ঋণের শীর্ষ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা হয়েছে। 1982 সালের আগে আরবিআই এই বিষয়ে প্রধানত 3টি বিভাগের মাধ্যমে কাজ করত: এগ্রি ক্রেডিট ডিপার্টমেন্ট, রুরাল প্ল্যানিং এবং ক্রেডিট সেল, এগ্রি রিফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই বিভাগগুলি পরবর্তীকালে নাবার্ডের সঙ্গে মার্জ হয়ে যায় এবং নাবার্ড এই বিভাগগুলির কাজ বর্তমানে করে থাকে। কিষাণ ক্রেডিট কার্ড। কৃষকদের যাতে সহজে কৃষি ঋণ দেওয়া সম্ভব হয় সেই কারণে 1998 সালে কিষাণ ক্রেডিট কার্ড চালু হয়। বর্তমানে এই কার্ড হোল্ডারদের রুপে ডেবিট কার্ড দেওয়া হয়েছে যাতে সহজেই তারা এটিএম থেকে ঋণের টাকা তুলতে পারে। এগ্রি লোন বাই কমার্শিয়াল ব্যাংক। কৃষকদের 27টি কমার্শিয়াল ব্যাংক, 375টি জেলা কোঅপারেটিভ ব্যাংক এবং 196টি আঞ্চলিক ব্যাংক কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা প্রদান করে থাকে। এছাড়াও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক কৃষকদের ইনভেস্টমেন্ট লোন, ইন্টারেস্ট সাবভেনশন স্কিম এর মাধ্যমে কৃষকদের স্বল্পমেয়াদের ঋণ খুব কম সুদে প্রদান করে থাকে। তবে পরে নাবার্ড সেই সমস্ত কমার্শিয়াল বা বলা যেতে পারে আঞ্চলিক ব্যাংকগুলিকে রিফিন্যান্স করে থাকে। কৃষি ঋণ দেওয়ার ব্যাপারে অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট সার্ভে কমিটি 1969 সালে হয়েছে, যাতে মাল্টি এজেন্সি অ্যাপ্রোচের সূচনা করার কথা সুপারিশ করেছিল, যেখানে বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সঙ্গে কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ হয়। এগ্রি লোন বাই আরআরবি বা রুরাল রিজিওনাল ব্যাংক 1975 সালে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হয় কৃষি ঋণ সংক্রান্ত বিষয়কে অগ্রাধিকার দেওয়ার জন্য। ভারতবর্ষে কৃষি বাজার। বর্তমানে ভারতবর্ষে প্রায় 7,161টি নিয়ন্ত্রিত বাজার রয়েছে। তবে 2015 সালে ই-নাম বা অনলাইন মার্কেটিং যে পোর্টাল ভারত সরকার চালু করেছে, তাতে কৃষকরা সরাসরি তাদের দ্রব্য বিক্রয় করতে পারে, যেখানে 2020 সালে 1.67 কোটি কৃষক এবং 1,722টি ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন সংযুক্ত রয়েছে। এই পোর্টালে কৃষকরা সরাসরি পণ্য বিক্রয় করতে পারে এবং নিয়ন্ত্রিত বাজার, যে নিয়ন্ত্রিত বাজারের কথা আমি বললাম, সেই নিয়ন্ত্রিত বাজার গঠিত হয় সংশ্লিষ্ট রাজ্যের এপিএমসি অ্যাক্ট অনুযায়ী। বীজ। ভারতবর্ষে সিডস অ্যাক্ট 1966 সালে হয়েছে এবং সিডস কন্ট্রোল অর্ডার 1983 সালে হয়েছে। হাইল ভ্যারাইটি প্রোগ্রাম চালু হয়েছে 1966 সালে। ন্যাশনাল সিড কর্পোরেশন স্থাপিত হয়েছে 1963 সালে। জিএম সিডস, যেটি প্রথম বিটি কটন বা
ব্যাসিলাস থুরিনজেনেসিস বলা হয়ে থাকে, যে ব্যাকটেরিয়া সেই বিটি কটন তৈরি হয় 2002 সালে। ভারতের নিউ সিডস পলিসি চালু হয় 1988 সালে এবং ভারতের ন্যাশনাল সিড পলিসি ঘোষণা হয় 2002 সালে। এছাড়া ভারত সরকার সিড ব্যাংক স্থাপন করেছে 1999-2000 সালে। এবার আলোচনা করব ভারতবর্ষের যে শস্যগুলি উৎপাদন হয় তার যে লেটেস্ট পরিসংখ্যান 2019 এবং 20 সাল। সেক্ষেত্রে ধান উৎপাদনে প্রথম পশ্চিমবঙ্গ, দ্বিতীয় উত্তরপ্রদেশ, তৃতীয় পাঞ্জাব এবং মোট উৎপাদনের মধ্যে প্রথম যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলির যে শতাংশের পরিমাণে তারা উৎপাদন করে থাকে সেগুলি এই কলামে দেওয়া রয়েছে, যেখানে 13.15% মোট ধান উৎপাদনের পশ্চিমবঙ্গ উৎপাদন করে থাকে এবং টোটাল ধান উৎপাদনের জন্য যে পরিমাণ জমি ব্যবহার হয়ে থাকে সমগ্র ভারতবর্ষে সেটি হলো 43.8 মিলিয়ন হেক্টর এবং রপ্তানি প্রধানত 2020-21 সালে বাসমতি চাল সব থেকে বেশি রপ্তানি হয়েছে সৌদি আরবে 24%। এবং বিশ্বে ভারতবর্ষে ধান উৎপাদনে দ্বিতীয় স্থান এবং প্রথম চীন। গম উৎপাদনে প্রথম উত্তরপ্রদেশ, দ্বিতীয় মধ্যপ্রদেশ, তৃতীয় পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে 30.29% উৎপাদন করে থাকে মোট গমের। এবং ভারতবর্ষে মোট গম উৎপাদনের জমি ব্যবহার হয়ে থাকে 31.5 মিলিয়ন হেক্টর। সবচেয়ে বেশি রপ্তানি হয় বাংলাদেশে 54% মোট গম উৎপাদনের। ভারত উৎপাদনে দ্বিতীয় স্থান এবং প্রথম স্থান চীন। কার্পাস উৎপাদনে প্রথম গুজরাট, দ্বিতীয় তেলেঙ্গানা, তৃতীয় মহারাষ্ট্র। মোট উৎপাদন 23.32। মোট জমি 13.4 মিলিয়ন হেক্টর। প্রধান রপ্তানি করা হয়ে থাকে বাংলাদেশে। ভারত উৎপাদনে প্রথম। পাট পশ্চিমবঙ্গ প্রথম, বিহার দ্বিতীয়, আসাম তৃতীয়। 81.34% উৎপাদন করে থাকে পশ্চিমবঙ্গ এবং মোট ক্রপ এরিয়া 0.7 মিলিয়ন হেক্টর এবং প্রথম ভারত। আখ উৎপাদনে উত্তরপ্রদেশ প্রথম, মহারাষ্ট্র দ্বিতীয়, কর্ণাটক তৃতীয় এবং মোট উৎপাদন উত্তরপ্রদেশ করে থাকে 50.16% এবং মোট জমি 4.6 মিলিয়ন হেক্টর এবং সবচেয়ে বেশি রপ্তানি হয় ইন্দোনেশিয়াতে এবং ভারত দ্বিতীয় স্থান দখল করেছে এবং প্রথম ব্রাজিল। খাদ্যশস্য প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় মধ্যপ্রদেশ, তৃতীয় পাঞ্জাব। মোট উৎপাদন 18.55% পড়ে উত্তরপ্রদেশ এবং মোট জমি ব্যবহার হয়ে থাকে 127.6 মিলিয়ন হেক্টর। তৈলবীজ রাজস্থান প্রথম, দ্বিতীয় গুজরাট, তৃতীয় মধ্যপ্রদেশ। মোট উৎপাদন 20.30% উৎপাদন করে রাজস্থান। মোট জমি 27 মিলিয়ন হেক্টর এবং প্রথম ভারত। ভুট্টা উৎপাদনে কর্ণাটক প্রথম, দ্বিতীয় মধ্যপ্রদেশ, তৃতীয় তেলেঙ্গানা। মোট উৎপাদনে 13.84 কর্ণাটক উৎপাদন করে থাকে এবং মোট জমি 9.7 মিলিয়ন হেক্টর এতে ব্যবহার হয়। সবচেয়ে বেশি রপ্তানি হয় বাংলাদেশে 52%। ভারত উৎপাদনে সপ্তম স্থান, প্রথম ইউএসএ। গ্রাউন্ডনাট গুজরাট প্রথম, রাজস্থান দ্বিতীয় এবং তামিলনাড়ু তৃতীয়। মোট উৎপাদনের 45.99% গুজরাট উৎপাদন করে এবং মোট জমি ব্যবহার হয় এতে 4.9 মিলিয়ন হেক্টর। সবচেয়ে বেশি রপ্তানি হয় ইন্দোনেশিয়াতে 33%। প্রথম উৎপাদনে চীন, ভারত দ্বিতীয়। সরিষা উৎপাদনে প্রথম রাজস্থান, দ্বিতীয় হরিয়ানা, তৃতীয় উত্তরপ্রদেশ এবং মোট উৎপাদনে 46.28% রাজস্থান উৎপাদন করে এবং মোট জমি 6.8 মিলিয়ন হেক্টর এবং প্রথম কানাডা। ডাল শস্য উৎপাদনে রাজস্থান প্রথম, দ্বিতীয় মহারাষ্ট্র, তৃতীয় মধ্যপ্রদেশ। মোট উৎপাদনে 19.41% রাজস্থান উৎপাদন করে এবং মোট জমির পরিমাণ 28.3 মিলিয়ন হেক্টর। সবচেয়ে বেশি রপ্তানি হয় আমেরিকাতে 17% এবং ভারত প্রথম স্থান অধিকার করেছে। সূর্যমুখী প্রথম স্থান কর্ণাটক, দ্বিতীয় উড়িষ্যা, তৃতীয় বিহার। মোট উৎপাদনে 54.17% কর্ণাটক উৎপাদন করে এবং প্রথম স্থানাধিকারী ইউএসএ। সয়াবিন উৎপাদনে প্রথম মধ্যপ্রদেশ, দ্বিতীয় মহারাষ্ট্র, তৃতীয় রাজস্থান। মোট 45.90% মধ্যপ্রদেশ উৎপাদন করে এবং বিশ্বে প্রথম স্থানাধিকারী ইউএসএ। এবার আলোচনা করব কৃষির সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের বিপ্লব যেগুলি। এবার আলোচনা করব কৃষির সঙ্গে সংযুক্ত বিভিন্ন বিপ্লব নিয়ে। সবুজ বিপ্লব বলতে কৃষি বোঝানো হয়ে থাকে এবং নীল বিপ্লব বলতে মাছ চাষ, শ্বেত বিপ্লব দুগ্ধ উৎপাদন, হলুদ বিপ্লব তৈল উৎপাদন, স্বর্ণালী বিপ্লব উদ্যান পালন, সিলভার বিপ্লব পোল্ট্রি, ব্রাউন বিপ্লব মৌ চাষ বা মৌমাছি চাষ, ধূসর বিপ্লব সার উৎপাদন, পিঙ্ক বিপ্লব
চিংড়ি উৎপাদন, বা বলা যেতে পারে গোলাপি বিপ্লব, চিংড়ি উৎপাদন। সরকারি প্রকল্প বিভিন্ন সময়ে ঘোষণা হয়েছে, তার মধ্যে কিছু উল্লেখযোগ্য প্রকল্প এখানে আলোচনা করব। এর মধ্যে প্রথম হলো ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার, যেটি 2014-15 আর্থিক বছরে ঘোষণা করা হয়। এতে যুক্ত হয়েছে দুটি প্রকল্প, একটি রেনফেড এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্ট ও একটি সয়েল হেলথ ম্যানেজমেন্ট প্রজেক্ট। প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ী যোজনা, এর সঙ্গে যুক্ত মোটো ও স্লোগান হলো হর ক্ষেত কো পানি এবং মোর ক্রপ পার ড্রপ। ন্যাশনাল এগ্রো ফরেস্ট্রি মিশন 2014 সালে ঘোষিত হয়েছে। আত্মা স্কিম 2005 সালে ঘোষিত হয়েছে। কিষাণ কল সেন্টার স্কিম 2004 সালে ঘোষিত হয়েছে এবং রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা 2007 রাজ্যকে 6টি বিষয়ের উপর বিচার করে এই প্রকল্পের অর্থ প্রদান করা হয়ে থাকে, যাতে রাজ্য জেলা স্তরে কৃষি পরিকল্পনা করতে পারে এবং প্রধান শস্যের যে ইল গ্যাপ, সেই ইল গ্যাপটিকে হ্রাস করতে পারে। লাস্ট যেটি আলোচনা করছে ক্রপ ডাইভার্সিফিকেশন, এর দ্বারা সাধারণত ক্রপিং প্যাটার্ন এর পরিবর্তন হয়েছে কিনা কোনো রাজ্যে সেটি আইডেন্টিফাই করা হয়ে থাকে। ভারতে ক্রপ ডাইভার্সিফিকেশনের মান 0.899 এবং প্রথম রাজ্য যেটি সেটি কর্ণাটক, দ্বিতীয় মহারাষ্ট্র, তৃতীয় গুজরাট। এই হচ্ছে গিয়ে আজকে কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম, যেখানে প্রথমে আমি বিগত পরীক্ষায় যে ডাব্লিউবিসিএস পরীক্ষা প্রশ্নগুলি এসেছিল সেগুলো নিয়ে উত্তরগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করলাম, তার সঙ্গে কয়েকটি প্রশ্নের ডিটেলসে বলার চেষ্টা করলাম এবং পরবর্তী ধাপে ভারতবর্ষের কৃষির একটি সামগ্রিক চিত্র তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবে। থ্যাংক ইউ।